এখানে 1 সেকেন্ডের ভুল মানেই মহাবিপদ। আমরা এখন আছি বাংলাদেশের সেনাবাহিনীর সবচাইতে দক্ষ প্যারা কমান্ডোদের সার্ভাইভাল ট্রেনিং গ্রাউন্ডে। আমরা সার্ভাইভ করব একই জায়গায়, জঙ্গলে, জঙ্গল ফুড খেয়ে। তো শত্রু নিশ্চয়ই আমাদের জন্য খাবার এখানে রেডি করে রাখবে না। আমরা শিয়ালের জন্য এই ফাঁদটা পেতেছি। দেখব শত্রুপক্ষের মাটিতে কিংবা যুদ্ধের ময়দানে বা গহীন জঙ্গলে যখন খাওয়ার জন্য কোনো কিছুই থাকে না, তখন তারা কিভাবে শিয়াল, সাপ কিংবা বুনো লতাপাতা খেয়ে বেঁচে থাকে। এখন পরবর্তীতে এই সাপটা আমরা সামনে নিয়ে যে প্রসেসটা করব। দেখব সেগুলো কিভাবে তারা প্রসেস করে। বাই মাছের মতো দেখতে সার্ভিং হবে এখন পাতুরি। এই হচ্ছে সার্ভাইভাল ফুড। শুধু তাই না, আমরা যাব সেই বিশাল কিচেনে যেখানে প্রতিদিন শত শত সৈনিকদের জন্য রান্না করা হয় এবং তাদের সাথে আমরা 2 দিন থাকবো। দেখবো তাদের রেগুলার যে ট্রেনিং সেইগুলো দেখতে পারেন। ও মাই গড, প্রথম পিস্তল ধরলাম বন্ধুরা। তারপরে হলি আর্টিজান বা আতিয়া মহলের মতো জঙ্গি আক্রমণে তারা কিভাবে জিম্মিকা উদ্ধার করে সেরকম ধরনের ট্রেনিং এবং আরো অনেক অজানা কিছু। সো ওয়েলকাম টু দিস ব্লগ। সো আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে সকাল 6টা বাজতে আরো 10 মিনিট বাকি আর কি। আমাদের 6টার সময় নিচে থাকতে হবে। এখানকার অন টাইম মানে লেট করা যাবে না আর কি। সো চলেন যাই, একসাথে আমরা এক্সপ্লোর করি সবকিছু। এই যে একদম 6টার সময় আমরা গাড়িতে। লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে এই এক্সপিরিয়েন্সটা কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না আপনি। সূর্যের আলো। সবার ফার্স্টে আপনাদেরকে ওয়েলকাম আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডে আসার জন্য। থ্যাংক ইউ। প্রতিটা সেনাবাহিনীরই একটা স্পেশাল ফোর্স থাকে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর যে স্পেশাল ফোর্সের ব্রাঞ্চ যেটা আছে সেটাকে আমরা প্যারা কমান্ডো বলি। আমরা বাংলাদেশেও বিভিন্ন ধরনের এর আগে অভিযান করেছি। বিশেষ করে আপনারা যদি হোলি আর্টিজান, তারপরে আতিয়া মহল, আচ্ছা, ময়ূরপঙ্খী যে অপারেশন যেগুলো ছিল এইগুলাতে যারা গিয়ে অপারেট করেছে তারাই হচ্ছে স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো যারা ছিল তারা। এখানে আমরা কি কি দেখতে পারি বা আপনারা কি কি আমাদেরকে দেখাবেন? আসলে আমরা যে ধরনের অপারেশন বা ট্রেনিং যেগুলো করি এটা তো আসলে মুখে বলে বোঝানো যাবে না। বেটার হচ্ছে আপনারা এটা এক্সপিরিয়েন্স করলে আরো ভালো বুঝতে পারবেন। তো আপনারা যেহেতু এসেছেন, ইনশাআল্লাহ জিনিসগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। ওকে। ভাই হচ্ছে কথায় বিশ্বাসী না, ভাই হচ্ছে কাজে বিশ্বাসী। তাহলে আমাদের এখন দেখতে হবে যে অ্যাকচুয়ালি ভাইরা আমাদের কি কি দেখায়। রাইট। আজকে আমরা প্রথমে টাইগার চেস করব। এটা হচ্ছে আমাদের কমান্ডো ব্যাটালিয়নের জন্য এটা বিশেষ ধরনের আইটেম, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর অন্য কোনো ইউনিটে এটা হয় না। ডিস্টেন্সটা হচ্ছে আপনার নিয়ার অ্যাবাউট 2.5 কিলো। এখানে 5টা পাহাড় অতিক্রম করতে হয়। আপনার নির্ধারিত সময় হচ্ছে 16 মিনিট। যেটার দূরত্ব হচ্ছে আপনার 2.5 কিলো। ওয়াও। আমরা এই রোডে হাঁটতেছি, লাইক এখানে ওনারা দৌড়ায় যায় নাফিস। এখানে হাঁটতেই তো ভাই, হাঁটতে একদম এইটুকু নিয়ে হাঁটতে আমরা মনে হচ্ছে পিছলাই পড়ে টরে যাবো, তাই না? 20 পাউন্ড সাথে হচ্ছে 3.85 কেজির অস্ত্র। ভাই বলছে আল্লাহ মাফ করে দাও। ও আর আরেকটা বিষয় বলতেছিল যে এখানে বৃষ্টি হলে আরো ভয়ঙ্কর স্লিপি হয়ে যায়। হ্যাঁ, এই জায়গাটা তখন ওনারা প্র্যাকটিস করে। এই পাহাড়ের ঢাল কম। হ্যাঁ, এটা সবচেয়ে আমাদেরকে বলতেছে এই পাহাড়ের ঢাল কম, এটা সবচেয়ে সহজে ওঠা যায়, কিন্তু এখানে উঠতে যাই তো ওরে বাবা। আমরা এখন যে পাহাড়ে আছি, ভাইয়া বললো যে এই পাহাড়ে নাকি অনেক সাপ আছে এবং ওনাদের যত আমরা তো অজগর সাপ আছে নাকি সব এখান থেকে ধরা ওনাদের। আর এটা কেবল আমাদের শুরু হলো। So, আজকে সারাদিনে অনেক অ্যাক্টিভিটিস আছে এবং রাতের বেলা আমরা ওনারা কিভাবে সার্ভাইভ করে, হ্যাঁ স্পেশাল বারবিকিউ অনেক, যেটা হচ্ছে মানে স্পেশাল বারবিকিউ, এটা আপনাদেরকে পরে দেখানো হবে। সার্ভাইভাল ফুড আমাদেরকে ধরে মানে জীবজন্তু ধরে দেখাবে এবং ওনারা যেভাবে সার্ভাইভ করে সেই সব কিছু দেখাবে আর কি। প্রতিদিন এরকম করে এরকমটা করা যায় ভাই। ফিট হয়ে যাবে একদম। বড় হয়ে যাবে প্রতিদিন এই করবে। বর্ষাকালে এই গাছগুলো এত ঝোপালো হয়ে যায়, আপনাদের জন্য আমরা এই রাস্তাটা ক্লিয়ার করছি, আমরা পরিষ্কার করছি অ্যাকচুয়ালি, যেন আমরা স্বাভাবিক আসতে পারেন। আমাদের রোড জোন থাকে, এরম জোন থাকে, এই যে এরম জোন আছে। 2-1টা ইভেন্ট রাখছি আপনাদের জন্য, পরিষ্কার করিনি। মানে এরকম আরো অনেকগুলো আছে যেগুলো আমাদের পক্ষে আসলে যাওয়া সম্ভব না, এটা ওনারা বুঝছে। এই জন্য বলছে যে ভাইয়া আপনারা যেটা পারবেন, যেটা যাওয়া সম্ভব আপনাদের পক্ষে, সেটুকুই আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে। পাথরটা যখন আমরা এদিকে টানবো, এদিকে ধার কম, উপর দিয়ে দিকে সবাই একটা ইমাজিন করে যেতে পারেন। এই পাতার জন্য উপর দিয়ে ধার আছে, কিন্তু এই ধার আছে। যখন গলায় কেটে যায়, অনেকে দেখবেন গলায় দাগ পড়ে যায়, গলা কেটে যায়, হাত কেটে যায়। এই জন্য হাতের সামনে দিয়ে দৌড়ায়, এক হাতে অস্ত্র থাকে, এক হাতে মুসুন থাকে, অনেকে মুখ ছিলে যাবে দেখবেন। এগুলো এই হাইট থাকে, এই হাইট থাকে 2 থেকে 3 ফিট হাইট থাকে। এই হাইটের ভিতরে এরকম হাইট, এই ভিতরে আসতে হবে আপনার। ওকে, হ্যাঁ, আপনার ভাবতেছেন এরকম, তাহলে ওরা আরো আগে চলে যাবে। সেই পুরো একদম লাইভ এক্সপিরিয়েন্স।
ভালো ট্রিক শিখিয়ে দিছে। এইভাবে হাত দিয়ে রানিং গতিকে একটু স্মুথ করার জন্য আমরা যে এইভাবে কন্ট্রোলটা যদি সামনে দেন গতি আরো বেড়ে যাবে। ওনাদের ট্রেনিং এর সময় এরকম থাকে। এরকম থাকে। কিভাবে যাবেন আপনি এটা? এবার যেতে হবে যে এটা মস্ত থাকবে, অস্ত থাকবে এক বাজে থাকবে এইভাবে। এগুলো তো তোর পুরো মানে বন্ধ থাকে, এর ভিতর দিয়ে চলে যায়। ওরে তো এই কারণে এই কাঁটাগুলো হচ্ছে খুবই রিস্কি। হ্যাঁ, এবং খুবই শক্ত, এটা লাগলে একদম মুখের মধ্যে ঢুকে যাবে। বাট সকালটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা এই পথ দিয়ে গেছিলাম আর এই দিক দিয়ে ব্যাক আসলাম। আমরা পুরা মানে ওয়ার্ম আপ হয়ে আসছি। হালকা লাগতেছে না বডিটা? হালকা লাগতেছে। মানে আমি চিন্তা করতেছিলাম যে আমি কখন স্লিপ কাটে নিচে পড়ে যাব, বাট ওরা স্টেপ যেভাবে বুঝাই দিছে, নুসরাত নাফি সব হেল্প করছে, আর আর্মির ওনারাও হেল্প করছে। লাল লাল হয়ে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করতে আসছি, নাস্তা, সকালের নাস্তা, আলু দিয়ে কলিজা ঝোল করে, আর সাথে হচ্ছে পরোটা এবং ডিম। সো ডিমটা পরোটার উপরে নিয়ে তারপরে যদি আমি এই যে এটা দিয়ে দিই, এই হচ্ছে একটা বাইট। আজকে আমরা যে প্রশিক্ষণটি দেখব সেটা হচ্ছে একটি হোস্টেজ রেস্কিউ অপারেশন। যে কোনো জিম্মি পরিস্থিতি সৃষ্টি হলে সেই জিম্মিকে উদ্ধার করা বা হোস্টেজ কিলার্স অপারেশন করতে গেলে আমরা যে সমস্ত কার্যক্রম করি সেই কার্যক্রমটি এখানে আমরা এই প্রশিক্ষণটি দেখানো হবে আপনাদেরকে। এটা আপনার কোনো বাসায় মানে কোনো বিল্ডিং এ ধরেন কোনো জঙ্গি অ্যাটাক করছে, ঠিক আছে, জঙ্গিদেরকে Like Holy Artisan. মানে হলি আর্টিজান সেম, এবং ওই অপারেশনটা এই ইউনিটে ওনারাই করছেন। বাসা ঘিরে ফেলছে বা এই বাসায় জঙ্গি আছে, অনেক জিম্মির মানুষ আছে, তাদেরকে এখন উদ্ধার করবে মানে কিভাবে? উদ্ধার করবে কিভাবে সেই অপারেশনটা আমাদেরকে একটু জাস্ট দেখাবে আর কি ওনারা। এটা অ্যামুনিশনের যখন এই জায়গায় হচ্ছে একটা চার্জ টাইপের লাগানো আছে, চাপতে হ্যাঁ, এটাতে আপনি নর্মালি যদি হাতুড়িতে বাড়ি দেন ফেটে যাবে, বাস্ট হবে। এই একটাই বিস্ফোরণ শুধু হয়। অস্ত্রের ভিতরে একটা আপনার ফায়ারিং পিন থাকে, ট্রিগার প্রেস করলে এই ফায়ারিং পিনটা এসে এখানে হিট করবে, দেন একটা বাস্ট হয়। এই যে এই অংশটুকু হচ্ছে ব্যারেল। আচ্ছা, মানে এটার ভিতরে আপনার অ্যামুনিশনটা যখন হিট হয়, এখানে তো জায়গাটা খুব কনজাস্টেড। এই যে একটা বিস্ফোরণ ঘটার পরে যে একটা তাপ এবং চাপ উৎপন্ন হয়, এটা তো কোন দিক দিয়ে রিলিজ করতে হবে। ছোট জায়গায় তো থাকবে না। রিলিজের একটা অপশন হচ্ছে সামনের দিকে। এখন সামনের দিকে, এইটার সামনে কিন্তু একটা বুলেট থাকে। এই যে প্রচন্ড তাপ এবং চাপ যেটা উৎপন্ন হয়েছে, ওই চাপে হচ্ছে সামনের যে বুলেটের যে পার্টটুকু থাকে, এটা ব্যারেল দিয়ে বের হয়ে সামনের দিকে চলে যাচ্ছে। আর এই ফাঁক দিয়ে এই কার্ট্রিজ কেসটা বের হয়ে চলে আসে, এবং নেক্সট বুলেট অটোমেটিক্যালি তখন চেম্বারে চলে যাবে। কেবলমাত্র ওই অংশটা ছাড়া বাকি সবকিছু আছে। তো এটাতে যখন ফায়ার করা হবে তখন কেবলমাত্র ওই বুলেটটা বের হবে না, তাছাড়া একটা অরিজিনাল ফায়ারের যা সবকিছু এটাতে পাওয়া তার মানে যে মুভিতে শুটিং এ যেগুলো অংশ ফায়ারিং দেখি, এই বুলেটগুলো দিয়ে আমরা দেখি। আমাদের এটা সেফটি ডিসটেন্স হচ্ছে 10 মিটার। মানে আমরা 10 মিটার সামনে কেউ থাকলে এটা ফায়ার করি না। সেফটি কারণ হচ্ছে আপনি হাতের এখানে রেখে যদি এটাতে ফায়ার করেন, এটার যে গ্যাসের যে চাপ আপনার হাত ফোটা হয়ে চলে যাবে। বুলেট না থাকলেও ওই চাপে হচ্ছে আপনার এটা হবে। সব বুলেটেই মানুষ মরে না, সব বুলেটে মানুষ মরে না। আবারও প্রমাণিত। এখানে এটা হচ্ছে আপনার এসএমজি, আমরা এটাকে বলি টাইপ 56। এটা হচ্ছে AK-47 এর একটা ভার্সন। এটা দিয়ে আপনার মূলত 3 ভাবে ফায়ার করা যায়। একটা হচ্ছে আপনি এক প্রেস দিলে একটা সিঙ্গেল বুলেট বের হবে, আর একটা হচ্ছে এক প্রেস দিলে আপনি হচ্ছে ফুল ম্যাগাজিন খালি হয়ে যাবে, আর আপনি চাইলে শর্ট বাস্ট দিয়েও করতে পারেন। আমাদের যখন কোথাও হোস্টেজ রেস্কিউ অপারেশনটা আমরা করি, শুরুতেই হচ্ছে আমরা সময় নিয়ে জিনিসটা আমরা রেকগনাইসিস করি, কোথায় শত্রুর অবস্থান কোথায় আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা এক্সাক্ট ইনফরমেশনটা আগে আমরা কালেক্ট করি, দেন হচ্ছে আমরা অপারেশনটা পরিচালনা করি। এখন অপারেশন বিভিন্নভাবে করা যায়। যদি রাতের বেলা হয় তো রাতের অন্ধকারে আমাদের জন্য সুবিধা হয়, আর যদি দিনের বেলা হয় তখন আমরা কৃত্রিমভাবে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা কিছু স্মোক ক্রিয়েট করেছি, এই স্মোকের আড়ালে হচ্ছে আমরা অপারেশনটা করি। এই স্মোকের কারণে শত্রু কনফিউজড হয়ে যায়, তারা আমাদের মুভমেন্টগুলো দেখতে পারে না। বাট যেহেতু আমাদের কাছে এক্সাক্ট লোকেশনটা, তখন ইনফরমেশনটা থাকে শত্রুর লোকেশন সম্পর্কে, তো আমরা সেই অপারেশনটা করতে পারি। তো আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন যে এক দল হচ্ছে তারা এসে নিচে নেমে আগে হচ্ছে পুরো এলাকাটা কর্ডন করে সিকিউরিটিটা দিয়েছে তারা, যেন বাইরে থেকে কেউ এসে ইন্টারফেয়ার না করতে পারে, শত্রুপক্ষের কেউ। দেন সেকেন্ড ধাপ এসে তারা আগে জানালে তারা এক্সপ্লোসিভ লাগাবে, এক্সপ্লোসিভ বাস্টের মাধ্যমে তারা ভিতরে প্রবেশ করবে, করে ভিতরে তারা জিম্মিকে উদ্ধার করবে। জিম্মিকে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে সেফটি হার্নেসের মাধ্যমে, রোপের মাধ্যমে তাকে হচ্ছে ওই বিল্ডিং থেকে বের করা হচ্ছে, এবং পরবর্তীতে হচ্ছে ওই যে ভিআইপি বা যে রেস্কিউ যে ভিকটিম যে থাকবে তার নিরাপত্তা প্রদান করার জন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন যে চারদিক থেকে আমাদের এই বাহিনী তাদেরকে কর্ডন করে
নিরাপত্তাকে এখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাবে। সামগ্রিকভাবে আমরা এটাই করি। এটা মূলত আমরা হচ্ছে আপনাদের আমাদের ট্রেনিংয়ের একটা পার্ট দেখালাম। আচ্ছা, আর যখন অরিজিনাল অপারেশনটা করা হয় তখন আরও অনেক কিছু মেনটেন করা হয়, আরও অনেক ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, যেগুলো সঙ্গত কারণে আমরা হচ্ছে ট্রেনিংয়ের সময় আপনাদেরকে এটা এখন দেখাচ্ছি না। ওই যে উনি যে উপর থেকে নেমে আসছে ওটা তো আমি ভিডিও করছি, বাট ইনি যে এর মধ্যে ছিল এটা তুমি দেখি দেখো না না। এটা? না, আমি এতক্ষণ ভিডিও করতেছি, আমি ভাবছি এমনি এমনি যাচ্ছে মনে হয়। মাঝখানে যে ভিআইপি কে নিয়ে গেছে এটা বোঝাই যাচ্ছে না। মেয়েদিকে আমি একটা ক্যামেরা দিয়ে রাখছি ভিডিও করার জন্য। ওইটাই পছন্দ করে। গুজবাম হচ্ছে হ্যাঁ, কি হয়েছে? শুট হচ্ছিল তখন আমি তো জানতাম না এখানে শুট ফায়ারিং হবে, মানে আমি গুজবাম হয়ে গেছি। আর আমি যখন মানে ভয় পেয়ে গেছি যে ভাই আমি প্রথম ভিডিও নিতে পারি না, আমি কি হচ্ছে কি পেয়ে গেছে, পরেরটা নিছি। পাঁচবার অনেক ভয় পেয়ে গেছি। ফার্স্টবারে তো হুট করে শুরু হয়ে ঠিক গেছে। না, আমি ভাবছি আমার গায়ে লেগে যায় কিনা। এদিকে শেক করে ফেলছে ক্যামেরা তো। আমার ক্যামেরা এরকম না। আমি ক্যামেরা ধরছি ফার্স্ট শুটে, আমার ক্যামেরা সরে গেছে ভয়। বুলেট প্রুফ হেলমেট আমরা আগে কখনো দেখি না। এটা যারা পাবজি খেলে তারা এগুলো ভালো চিনে। পাবজি খেলে তারা জানে। এটা লেভেল 1 হেলমেট। পাবজি লেভেল 1 হেলমেট। আমাদের কাছে পাবজি লেভেল 3 হেলমেটও আছে। এগুলো আরো ভারী। এটা কি হচ্ছে কার্বন ফাইবার? অনেক ভারী, অনেক ভারী। এটা মূলত বুলেট হচ্ছে প্রুফ, বুঝছো? কার্বন ফাইবার দিয়ে বানানো। এটা মূলত হচ্ছে আমাদের এটা একটু হালকা হওয়াতে আমাদের মুভমেন্ট করাটা সহজ হয়, যেহেতু ম্যানোভারের এটা আছে অপারেশন। আচ্ছা আচ্ছা। আর যখন আমরা প্রথাগত যুদ্ধে যাই তখন লেভেল 3 হেলমেট পরে যাই ও আমরা। যুদ্ধে গেলে লেভেল 3। লেভেল 3 আমাদের পেটুক কাপলস কিচেনে যদি এই ছুরিটা ইউজ করা হয় কিচেনে এই ছুরি। খুব সুন্দর কিন্তু কাটা যাবে, দেখতেও ভালো। আচ্ছা ভাই, আমাদেরকে আরেকটা জিনিস দেখায় যে আমাদের খুব ভেটারান একজন সার্জন, সে মোটামুটি সেনাবাহিনীর এই অ্যাডভান্স কোর্স যতগুলো করা সম্ভব সবগুলো সে করেছে। আচ্ছা। আচ্ছা, আমরা যারা স্পেশাল ফোর্সে যারা আছি আমাদের ইউনিফর্মের একটা ড্রেস কোড হচ্ছে এই নাইফটা। ইউনিফর্মে এটা ইউনিফর্মের ড্রেস কোড, এটা হচ্ছে কমান্ডো নাইফ বলে এটাকে আমরা। নর্মাল যারা ইনফ্যান্ট্রিতে যারা আছে তাদের সাথে আমাদের কিছু ব্যতিক্রম আছে। তার মধ্যে একটা হচ্ছে আমরা সবসময় বেল্ট পরে থাকি। আচ্ছা। এই বেল্টটা মূলত আমরা পরি হচ্ছে এই নাইফ এবং প্রয়োজন মুহূর্তে যেন আমরা পিস্তল ক্যারি করতে পারি সেটার জন্য। এটা নর্মাল ইনফ্যান্ট্রিতে লোকজন ইউজ করে না। ইনফ্যাক্ট নর্মাল ইনফ্যান্ট্রিতে বেল্ট এখন নেই। আমাদের আরেকটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে ব্যারেট। আমরা যে কোনো পরিস্থিতিতে হচ্ছে সবসময় এই ব্যারেট সবসময় পরে থাকি। নর্মাল ইনফ্যান্ট্রিতে অনেক সময় ক্যাপ পরে বা বিভিন্ন ধরনের ক্যাপ পরে, বাট আমাদের সিগনেচার হচ্ছে এই ব্যারেটটা, ব্যারেট এবং এই নাইফ। আমরা হচ্ছে ছোটবেলায় একটা গেম খেলতাম কমান্ডো। হ্যাঁ, ওখানে আমি ওই এরকম কমান্ডোতে একটা- গ্রিন ব্যারেট নামে একজন ছিলেন, বডি বিল্ডার মাসল। সে যে নাইফটা ইউজ করতো মোটামুটি এটা এটা কাছে সেম নাইফ। আমি কখনো পিস্তল হাতে ধরি নাই, মানে অ্যাকচুয়াল ভাই আমাকে পিস্তলটা এটা হচ্ছে ক্যানিক মেড ইন টার্কি, দেখতে পারেন। ও মাই গড, প্রথম পিস্তল ধরলাম বন্ধুরা। ভাই দেখেন মেড ইন এই পাশে লেখা আছে মেড ইন টার্কি। যেখানে আপনার যাওয়ার অনেক ভাই গুলি টুলি তো নাই? গুলি নাই, গুলি টুলি নাই। Just তারপরে গুলি না থাকলেও আপনি কারোর দিকে এম করেন, এম করবো না। just আচ্ছা আমরা আচ্ছা, maintain করি ওকে। সো এই হচ্ছে অরিজিনাল পিস্তল। মানে এটা আর কি আমাদের একটা সেকেন্ডারি ওয়েপন হিসেবে থাকে। এটা ধরেন এখানে মানে একদম বেসিক ভাবে যদি বলি, এখানে ধরেন এই যে ফায়ারিং মোড, এখন এই রেড সাইডটা দেখা যাচ্ছে মানে এটা ফায়ার হবে। এটা যখন এভাবে রাখলাম তখন এটা আর নড়ছে না, বাট এটা রেখে যদি আমি রিলোড করি ওকে। পাশেও কক করে, বা অনেকের অনেক স্টাইল থাকে, অনেকে ধরে এভাবে করে, অনেকে ধরেন এখান থেকে বের করার সময় এভাবে ধরে আর এই হাত দিয়ে ফোর্স করে কক করে ফেলে। আমি একটা লোড করব। হ্যাঁ শিওর, ঠাস ঠাস। এটা সবসময় সেফটিটা আমরা সবসময় ইয়ে করে রাখি। এই যে হয়ে গেল। আর ধরেন এটা যদি আসলেও গুলি থাকতো, আপনি এভাবে ক্লিক করার সাথে সাথে আপনাকে ঝটকা হাতের মুখে হাত উড়ে উঁচু যেত। উঠে আসতো। তো এটা গ্রিপের কিছু সিস্টেম আছে, আপনার মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে গ্রিপ করা লাগবে, বা এইভাবে বা ধরেন এভাবে গ্রিপ করতে হবে, বা এক হাতেও করা যায়, তখন সেক্ষেত্রে এইভাবে করে করতে হবে। এটা ধরেন এইমটা করে কীভাবে তখন এখানে দুইটা এই যে খাঁজ কাটা আছে, হ্যাঁ। এই খাঁজ কাটা থেকে এখানে আবার একটা সামনে আছে, হ্যাঁ। এই দুইটার সাদা ডটের মাঝখানে এটাকে অ্যালাইন করতে হবে। ও ওকে। যখন আপনি এইমটা করবেন এই যে, তাহলে একদম যেখানে এইমটা করবেন ওই পিন পয়েন্টে লাগবে। এই যে পিনটা যেটা দেখা যাচ্ছে ওইটাতেই গুলিটা লাগবে। হ্যাঁ লাগবে, যদি যদি ওই আমি এই যে- ওই ডটটাকে এই দুইটা ডটের ডটের মাঝখানে মাঝখানে আনতে রাখতে পারি। আমাকে ও একটু পিস্তল মামা, আচ্ছা আমি আচ্ছা, একটু করে বুঝতে দেখি। পারছি। ওই পাশে একটু হাঁটু ভাঙেন। মানে অনেক অনেক ইয়ে আছে, ট্রেনিং এর বিষয়। অনেক ট্রেনিং এর বিষয়। এই যে বাইসেপে লেগে গেছে। হ্যাঁ, সুন্দর সুন্দর। পিস্তল ধরে কেমন লাগলো? মানে এই থেকে সবচেয়ে জোস মানে এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স ছিল, লাইভ এক্সপেরিয়েন্স। আমার লাইফে ফার্স্ট টাইম আমি আর্মস ধরছি, আমিও লাইফে মানে ফার্স্ট পিস্তল, স্পেশালি পিস্তল। মানে পিস্তল আমি ফার্স্ট অরিজিনাল পিস্তল ধরছি। ভাই এটার নাম জানো কি? ক্যানিক। ক্যানিক। 1971 সালে ওরা রেখে গেছে যুদ্ধের সময়, যুদ্ধের সময় পাকিস্তান এটা ফেলে রেখে গেছে, পরে ওটা ঢাকাতে ছিল, ঢাকা এটা কমান্ডো ব্যাটালিয়ন চাহিদা করে এখানে নিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা। কি বন্ধু ঝুলে বসেছে ককপিটে? পায়ে দেখবেন সেলাই মেশিন পেডাল যে কোনো একজন চালানো মানে যায়। মানে যেই চালাক না কেন একই ফাংশন। একই একই
ফাংশন হবে দুটোই জাস্ট আমি পাইলট আপনি কো পাইলট এই আর কি মানে ওইটা একই অ্যাঙ্গেলে আসবে। তুমি আমাকে শেখাচ্ছো। দুইজন একটা টাইমে তার মানে অপারেট করে না। তার মানে হচ্ছে যে তোর বিমানে প্রত্যেকটা ফ্লাইটে একজন ট্রেনার আর একজন শেখাইতে পাইলট পারবে। আর একজন কো পাইলট থাকে। কো-পাইলটকে শেখাইতে পারবে। এই ভিডিও অনেক পাইলটটা দেখবে, তুমি উল্টাপাল্টা ইনফরমেশন দিও না। ইনফরমেশন দিও না তোমার। না না ভাই আমি যে বড় হয়ে আপনারা তখন যা আমার যে- শুনলেন, এগুলা সব এগুলা বিলিভ করবে, এগুলা বিলিভ করবে না। আমাদের ফোন করা So, আপনাদের ফার্স্টে কমান্ডো ট্রেনিংটা হয়, এটা বেসিক। তারপরে এই কোর্স, তারপরে এগুলো হচ্ছে অ্যাডভান্স কোর্স আমরা যেটাকে বলি। এই অ্যাডভান্স কোর্স এক একটা করলে এই ইনসিগনিয়াগুলো তারা এগুলো পায়। এটা হচ্ছে স্নাইপার, এটা হচ্ছে আপনার জাম্প মাস্টার। জাম্প মাস্টার হচ্ছে বিমান থেকে যারা জাম্প করে তাদের জাম্পটা সে কন্ডাক্ট করে। এটা হচ্ছে ফ্রি ফলার, এই যে আপনারা দেখলেন যে প্যারাশুট যে হ্যাঁ অনেকক্ষণ প্যারাশুট ছাড়া তারপরে এই কোর্সটা করলে সেই ইনসিগনিয়াটা পায়। এটা হচ্ছে সিটিসি, কাউন্টার টেরোরিস্ট কোর্স যেটা আছে সেটা। এটা হচ্ছে রিগার, প্যারাশুট মেনটেনেন্স করা, ভাঁজ করা, এই জিনিসগুলো হচ্ছে তারা দেখে। আর এটা হচ্ছে পাথফাইন্ডার, যারা হচ্ছে নিচের থেকে জাম্পটা কন্ডাক্ট করাবে। এইগুলো আলাদা আলাদা কোর্স, এক একটা প্রায় 2 মাস 2.5 মাস সময় লাগে। তারপরে আমাদের মতো অনেকেই আছে যারা এই সবগুলো কোর্স করেছে, তাদের এগুলো দেখবেন যে অনেক কিছু তাদের থাকে। আমাদের এখানে আছে অনেকগুলো। এটা হচ্ছে কমান্ডো, এটা হচ্ছে আপনার ফ্রি ফলার, উনি ফ্রি ফলার একজন। এটা হচ্ছে উনি একজন হচ্ছে আপনার জাম্প মাস্টার, বিমান থেকে উনি জাম্প কন্ডাক্টও করাতে পারেন। আর এটা হচ্ছে রিগার, উনি প্যারাশুট মেনটেন্যান্সও করতে পারেন। উনি আছে, আরো অনেকে আছে যারা কিনা আরো অনেক কিছু আছে। স্নাইপার করলে এই যে ও স্নাইপার, স্নাইপার করা। আর এইটা সে বাইরে থেকে আরেকটা স্নাইপারের উপরে, শ্রীলঙ্কা থেকে আবার সে স্নাইপারের উপরে একটা অ্যাডভান্স কোর্স করা। লাঞ্চ করবো, খাওয়া দাওয়া করবো একটু। আমার গুজবাম হইতেছিল যখন শুট হলো, আমি তো বুঝি নাই, তো অবাক হয়ে গেছি। কোনোদিন তো সামনাসামনি ফায়ারিং এর আওয়াজ এভাবে শুনে নাই, সবসময় টিভিতে দেখা হয়েছে, তো খুব ভালো লাগছে। আমাদের লাঞ্চ হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজি, যেটা দেখতে খুব সুন্দর লাগতেছে, উপরে আবার বেরেস্তা দিয়ে দিচ্ছে, আর গরুর মাংস, আর সালাদ আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার দুপুরের লাঞ্চ। ভাতের সাথে চ্যাটকায় নিয়ে সাথে এই যে পেঁয়াজের যে ভর্তাটা, এটা দিয়ে আর মাংস ঝোল সহ নিয়ে সেই বাইট। মেনলি এটা হচ্ছে আচারি মাংসের, সো আমের আচারের একটা ফ্লেভার, সব কিছু মানে মিক্স করে খেতে মানে সেই খুবই মজা। তেল মশলা সবকিছু একদম ব্যালেন্স, একদম ব্যালেন্সড, খুবই নাইস, খুবই নাইস। আমরা যখন যুদ্ধক্ষেত্রে অ্যাসল্টে যাই, হ্যাঁ, মানে যখন আক্রমণে যাই, তখন পথের মধ্যে বিভিন্ন ধরনের বাধা থাকে। গ্রাউন্ড তো সবসময় সমান থাকে না, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকতে পারে। তো আপনাকে একটা সার্টেন টাইম, একটা দূরত্ব হচ্ছে আপনাকে দৌড়িয়ে হচ্ছে বাধাগুলো অতিক্রম করে যেতে হবে, যে দেন শত্রুর উপরে আক্রমণ করতে হবে। সামনে আসেন তাহলে বুঝতে পারবেন। তো এই কাজটা করার জন্য এই মূলত এই প্র্যাকটিসটা করা হয়। এই ট্রেনিংটা আমাদের নর্মাল ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নেও হয়, বাট তাদের ডিস্টেন্সটা কম থাকে, 400 মিটার ডিস্টেন্স, 8টা আইটেম থাকে। আমাদের এখানে ডিস্টেন্স হচ্ছে প্রায় 2 কিলোমিটার, আর আইটেম হচ্ছে টোটাল 20টার মতো। আচ্ছা। এবং আমাদের স্পেশালিটি যেটা হচ্ছে পিঠের মধ্যে আমরা 20 পাউন্ড ওজন নিয়ে হচ্ছে এই জিনিসটা করি, জিনিসটা একটু হার্ড করার জন্য। এইখানে আপনার বোর্ডের ভিতরে হচ্ছে 21টা আইটেম ফায়ারিং সহ টোটাল 21টা। বরাদ্দকৃত সময় হচ্ছে আপনার 14 মিনিট। এইখানে যে পরিমাণের তাপ আমি এই জায়গায় দাঁড়ায় ফিল করতে পারছি, এর উপর দিয়ে ওনারা গেল। জিনিসগুলো কিন্তু আসলে কাছ থেকে দেখলে ভয়ঙ্কর, ভয়ঙ্কর, মানে মনে হচ্ছিল যে পড়ে যায় কিনা, কি হয় মানে দূর থেকে দেখলে, মানে টিভিতে দেখলে মনে হচ্ছে খুব ইজি, খুব ইজি মুভি। হ্যাঁ, কিন্তু রিয়েলিটিতে দেখলে গুলো ও মাই গড, এত কষ্ট। আমাদের কমান্ডো সামনে ধরেন, ও রে নাইস। এখন আমরা কি দেখবো? আচ্ছা, আমরা এখন সামনে যে জঙ্গলটায় যাব, এটা কমান্ডোতে খুব বিখ্যাত চম্পা বাগান নামে পরিচিত এটা। তো আমাদের আগে কমান্ডো রিলেটেড যত ট্রেনিং বা সার্ভাইভাল যা হতো, আমাদের লোকাল ট্রেনিংগুলো আমরা এখানে করতাম, এই জঙ্গলের ভিতরে। আর এটা আরেকটা জিনিসের কারণে বিখ্যাত, সেটা হচ্ছে অনেক আগে যখন কিনা কমান্ডোতে সিস্টেমেটিক ওয়েতে হতো না, তখন কমান্ডোরা যখন আসতো ফার্স্টে তারা এই চম্পা বাগানে যেত। ওইখানে তাদেরকে 2-3 দিন রাখা হতো, 2-3 রাত রাখা হতো ওই বাগানের মধ্যে, জঙ্গলের ভিতরে। ওখান থেকে যারা অনিচ্ছুক তারা ওখান থেকেই চলে যেত, আর যারা ইচ্ছুক তারা হচ্ছে সেখানে থাকতো, ওদেরকে নিয়ে পরবর্তীতে কমান্ডো টেস্ট করা হতো। এই জন্য এই চম্পা বাগানটা খুব বিখ্যাত আমাদের কমান্ডো। মানে এটা হচ্ছে আগের একটা মানে ভর্তি পরীক্ষা টাইপ ছিল, মানে আগের মানে যখন আগে সিস্টেমেটিক ওয়েতে ছিল। কিসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি? এটা আপনি নরমাল কাজে যেতে পারবেন? ইম্পসিবল। আপনার বাসায় হয়তো বা হ্যারিয়ার থাকতে পারে, আপনি হ্যারিয়ার চালাতে পারবেন এখানে গাড়ি? মানে আমাদের এখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে আছে হচ্ছে হাইড আউট। হাইড আউট অর্থ হচ্ছে গুপ্তাশ্রয়। আচ্ছা, অর্থাৎ আমরা যখন বিমানের মাধ্যমে জাম্প করে আমাদের শত্রু দেশের অভ্যন্তরে যখন ড্রপ করা হবে, ড্রপ করার পরে আমরা হচ্ছে একটা
গুপ্ত জায়গায় বা হচ্ছে বিভিন্ন বনাঞ্চল হতে পারে বা বিভিন্ন পাহাড়ি জায়গায় আমরা হচ্ছে অবস্থান গ্রহণ করব সেই জায়গাটার নাম হচ্ছে মূলত গুপ্তাশ্রয়। এই গুপ্তাশ্রয় বিভিন্ন কিছু হয়ে থাকে, আমরা যাতে শত্রু থেকে আড়াল থাকার জন্য বিভিন্ন ফাঁদ করে থাকি আমরা, তারপর নিজেদের খাবার সংগ্রহের জন্য আমরা বিভিন্ন পশু পাখি ধরার জন্য ফাঁদ করে থাকি, নিজেদের শেল্টার তৈরি করে থাকি এবং হচ্ছে পানি সংগ্রহের পদ্ধতি আমরা এখানে করে থাকি, যেটা হচ্ছে গুপ্তাশ্রয়ের মধ্যে আছে। যদি হচ্ছে আমাদের গুপ্তাশ্রয়ে কখনো শত্রু অ্যাটাক করতে আসে তাহলে যাতে হচ্ছে তারা আমরা এই শত্রুকে আমাদের নিজস্ব লোকে ধরার আগে যাতে হচ্ছে তারা এঙ্গেজ হয়ে যায় বা হচ্ছে আহত হয়, সেই জন্য আমাদের এখানে অস্ত্রপাত রাখা আছে। তুই নরমালি যা, ওদিকে সামনে যা তো ব্রো। ও মাই গড, এই ভাত মানে অস্ত্রটা কেমনভাবে সেট করা আছে যাতে হচ্ছে আপনার বরাবর এখানে কমপক্ষে 4 থেকে 5 জন লোক মানে জায়গায় হয় আহত হবে অথবা মারা যাবে। ও এই যে অস্ত্র, হ্যাঁ অস্ত্র এখানে এই বরাবর লাইন করে রাখা আছে এখানে। এম করে রাখা আছে। এই হাইডারটা তৈরি করা হয় এমন জায়গায় যেখানে হচ্ছে অনেকটা দুর্গম এবং দুর্ভেদ্য এলাকা, যাতে সহজেই মানুষজন না যেতে পারে। আসে আমাদের সাথে এখানে আরো বিভিন্ন রকম এখানে ফাঁদ থাকে, এটাকে বলা হয় আমাদের আর্মির পরিভাষায় মথিগলি ফাঁদ, অর্থাৎ এটা হচ্ছে উপরে ঝুলন্ত অবস্থায় থাকে, ঠিক ওটা যেমন মেকানিজম থাকে, আপনাকে ওইটা যখন হচ্ছে আপনি পায়ে হিট করবেন রিলিজ হয়ে যাবে, এটা শূন্য থেকে ভেসে চলে আসবে বুকের উপরে, বুকে লাগবে, বুকে অথবা মুখে লাগবে। ওকে, এখানে হচ্ছে জাস্ট এটাই থাকবে, এই দেখেন একদম যদি এখানে লাগে তাহলে হচ্ছে একদম ডেড। আরে কি সুন্দর জায়গা, এরকম সুন্দর জায়গায় এরকম মৃত্যুফাত বসানো একদম। তো আমরা এখন প্রথমে দেখবো হচ্ছে কীভাবে আমাদের শেল্টারগুলো তৈরি করা, শেল্টার বলতে থাকার জায়গা। এর থেকেও শত্রুপক্ষ আমাদেরকে দেখতে না পারে, দেখবে, তারা হচ্ছে রেকি করবে আমাদেরকে, যেন এটা যেন না দেখা যায়, এই জন্য হচ্ছে আমাদেরকে শেল্টারগুলো তৈরি করা একদম প্রাকৃতিকভাবে। দূরে যদি এরকম দেখা হয় তাহলে বোঝা যাবে না, কাছে চলে গেলে তখন বোঝা যাচ্ছে যে ও এখানে একটা জায়গা আছে। যদি আলোটা না থাকতো তাহলে কিছুই বোঝা যেত না। আসতে পারেন। এবং হচ্ছে এখানে রান্না করার ব্যবস্থা এরকমভাবে তৈরি করা হয়, এবং এই জাস্ট একটা চুলা এবং হচ্ছে মেশিনের মাধ্যমে আমরা রান্না করি। এর পাশেই হচ্ছে আমাদের পানি কালেকশন পয়েন্ট। এগুলো হচ্ছে পানি হচ্ছে নিচের থেকে বাষ্প হয়ে ধীরে ধীরে জমা হয়েছে, এবং এই পানিগুলো ধীরে গড়াই করে এখানে আসবে, যেহেতু ভাড়ে আমরা এখানে দেওয়া আছে, ওই বরাবর আমার মানে পানি ধরার পাত্র রাখা আছে। এছাড়াও আছে বাঁশ থেকে পানি সংগ্রহ, এই বাঁশটা কিন্তু হচ্ছে আপনার কচি বাঁশ, একদম অরিজিনাল বাঁশ। এই ভিতরে এই বাঁশ থেকে আমরা পানি সংগ্রহ করতে পারি। দেখতে আওয়াজ শোনা যাচ্ছে। ও হ্যাঁ, একটা আওয়াজ শোনা এই যে পানি বেরোচ্ছে, তখন হচ্ছে আমরা বিভিন্ন প্রকার ট্র্যাপ বানাবো, ফাঁদ বানিয়ে রাখবো, যেখানে হচ্ছে এই জঙ্গলে যখন হচ্ছে বিভিন্ন বন মোরগ বা পাখি থাকে, তারা এসে এখানে হয়তো আমরা চাউল বা কিছু খাবার দিয়ে রাখবো। কোনো পশু পাখি কিছু আসে এটা চাপ দিলে আটকে গেছে। ও নাইস, একদম। এখান থেকে হচ্ছে আর বেরোর কোনো অপশন নেই, আমরা এগুলো নিয়ে পরবর্তী সংগ্রহ করে এটা হচ্ছে আমাদের খাবারের জন্য। ও নাইস। এটা একটা হচ্ছে ফাঁদ, অর্থাৎ ওই আমরা মানুষের পায়ে চলা পথে তার ভিতরে পা দিলে কি হবে, একদম সম্পূর্ণ নিচে চলে যাবে, এবং এখানে বিভিন্ন বাঁশের পাঞ্জি দেওয়া আছে। এখানে যাওয়া যাবে না। ও মাই গড, কত নিচু! হসপিটালে যাওয়া লাগছে এতক্ষণ। 100% আমাকে দিয়ে সম্ভব ছিল, কিন্তু দেখা যাচ্ছে ভাইরা দিকে গল্প করতেছে, আমি চলে গেলাম। তার মানে এখানে কোনো প্রকার মুভমেন্ট করা যাবে না, তুই একদম এখানে এটা কি যারা এখানকার পাবলিক ঘুরতে আসবে, তারা এর মধ্যে হাঁটাহাঁটি চলাফেরা সবকিছুই রিস্কি। এটা হচ্ছে ইনজুরি করার জন্য, কারণ স্যার বললো যে ইনজুরি করলে একজনকে নিয়ে আরো 2-3 জন চিকিৎসা করবে, আর যদি সে মারা যায়, যদি আরো বেশি জিত করে সে মারা যাবে, মারা গেলে তো তার একজন লস। ও মানে ইনজুরি হইলে আরো তো অনেকজন বেশি ইফেক্ট হবে। এই ক্ষেত্রে আমাদের এটা কম পরিসরে করা আর কি। ওকে ওকে। আমার ডান পাশে একটি ফাঁদ দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই ফাঁদটি হচ্ছে আমরা যখন হাইড আউটে উঠি, হ্যাঁ। তখন হাইড আউটে নিজেদের লুকিয়ে রাখা আমাদের একটা উদ্দেশ্য এবং জীবন ধারণ করা আর একটা উদ্দেশ্য। Right. তো জীবন ধারণের জন্য আমাদের বিভিন্ন আঞ্চলিক ফাঁদ আমরা পেতে থাকি। ওই অঞ্চলে যে ধরনের জীব জানোয়ার এবং পশু পাখি থাকে তাদের উপযোগী করে আমরা ফাঁদ তৈরি করি। আমরা জানতে পেরেছি এই এলাকাতে শিয়াল পাওয়া যায় প্রচুর পরিমাণে, এজন্য আমরা শিয়ালের জন্য এই ফাঁদটা পেতেছি। হয়তো আমাদের সৌভাগ্য হলে এখানে সকালে আমরা যদি শিয়াল পাই তাহলে সেটা আমরা আমাদের খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ফাঁদ, এটা হচ্ছে ফাঁদ। আচ্ছা আচ্ছা। আমরা তো অবশ্যই আমরা দুর্গম এলাকাতে আমরা থাকবো, কারণ আমাদের জন্য আমরা শত্রু এলাকায় আমরা এখানে যদি আমরা থেকে থাকি তো শত্রু নিশ্চয়ই আমাদের জন্য খাবার এখানে রেডি করে রাখবে না। এই প্রকৃতি থেকে আমাদের খাবার সংগ্রহ করতে হবে। তো প্রকৃতিতে আমাদের বিভিন্ন ধরনের শাকসবজি আমরা সেটাই করতে পারবো। শাকসবজি সব জায়গায় পাবো এমনটা কিন্তু না, যেমন এটা পাহাড়ি এলাকা, শাকসবজির তেমন কোনো প্রাচুর্য নেই। তো এই এলাকা থেকে প্রাণী কিন্তু হিউজ পরিমাণে আছে। তো
তো এই জন্য একটা আমরা ফাঁদ পাতেন, যেই ফাঁদে যেই প্রাণী ধরা পড়ে সেটা আপনারা হ্যাঁ আমরা সব ধরনের ফাঁদ পেতেছি এখানে। বিভিন্ন জায়গায় দেখবেন যে আমরা পশু ধরার পাখি ধরার জন্য পাখির ফাঁদ পেতেছি, বা সাপ ধরার জন্য সেই ধরনের ফাঁদ আমাদের রয়েছে। শিয়াল বা বনবিড়াল এই জাতীয় কোনো পশু শিকারের জন্য এখানে হরিণ আছে, আপনারা জেনে থাকবেন যে হরিণ আছে, বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আছে, সেগুলো আমাদের খাবার হিসেবে আমরা এই ফাঁদের মাধ্যমে ব্যবহার করতে পারি। সন্ধ্যা হয়ে গেছে, আলো নাই প্রপারলি, তো এই জন্য আমরা আগামীকালকে আসবো। তো ওনারা কিভাবে এখানে রান্না করে এবং ওনারা থাকে সেই জিনিসগুলো কালকে আরো ডিটেলসে দেখবো ইনশাল্লাহ সকালবেলা। আপাতত একদম সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বের হই। ওরে অবস্থা, বন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আরে কি সুন্দর কাছে আসলো অজগর, এত বড়। ওরে এই যে অজগর, কি রে, একটা এত বড়? ব্রো আই ওয়ান্ট টু বাই দিস। এটা কিচেনের জন্য ইউজ করা যাবে। হ্যাঁ ব্রো, তুই এটা নিতে পারিস, তোর কাটাকাটির জন্য। এটা তোর ভিডিওর জন্য ভালো হবে। এটা কি গাড়িতে রাখতে পারবো আমি? সেলফ ডিফেন্স। ব্রো তাহলে এটা নেই। আমি চাকু আমি এগুলো অ্যাভয়েড করি, আমার এইসব জিনিস ভালো। চার্জ দেয়া যায়। এই দেখো এটা কত করে? চোখ দুটো দেন। এটা নিয়ে মনে কর যে আজকে থেকে মাহর নাম চেঞ্জ হয়ে গেছে, আজকে থেকে মানো চাকু মাহ। এটা হচ্ছে ওনাদের ড্রেস কোডের একটা পার্ট। সো এটা একটা মানে সুবিধা এটা হিসেবে হচ্ছে নিলাম আর আপনার কি। জাস্ট যত যারা যেহেতু কমান্ডো ব্রিগেডে যত অফিসার আছে বা সৈনিক আছে, তাদের সবার এখানে একটা চাকু থাকে। যদিও এটা অরিজিনাল আমরা না, ইন্সপায়ার হইছি। এটা কিন্তু অরিজিনাল না, এটা হচ্ছে জাস্ট কপি। মালটা চা, তেঁতুলের চা, অনেক কিছু আছে। আমরা মালটা চা খাবো, তেঁতুলের চা খাবো। এখানে চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ আছে, এটা আগামীকালকে খাবো আমরা। মুরগির মাংস, সাদা ভাত, ডাল আর সবজি। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। So, আমরা খুবই টায়ার্ড। এখন আমরা খাওয়া দাওয়া করে আগামীকালকে যখন বের হব তখন আবার দেখা হচ্ছে। চলেন যাই, আবার নতুন দিনের শুরু। গুড মর্নিং সবাইকে। এখন আমাদের দিন শুরু হচ্ছে, পাহাড়ে যাব আমরা এখন যাব, আমরা এখন হাইড আউট প্লেসে যাব। আমরা যে গতকালকে আসছিলাম যে হাইড আউট প্লেস, ওখানে আমরা আবার চলে আসছি। আমাদেরকে বলতেছিল যে ওনারা সাপ, তারপরে শেয়াল, ওইগুলো প্রিপারেশন করে ওনারা সার্ভাইভালের সময় যেইভাবে খাওয়া দাওয়া করে, মানে যেভাবে সার্ভাইভ করে, সেই খাবারগুলো প্রিপারেশন দেখবো আমরা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কিছুই থাকবে না আমার কাছে খাবারের মতো, হ্যাঁ। ওই পরিস্থিতিতে আমি নর্মালি এই শিয়াল, সাপ যাই পাই সেটা আমি খাবো। হ্যাঁ। তো এখন ট্রেনিং পারপাসে আমি হয়তো এটা খাবো না, বাট আমি এটা কিভাবে প্রসেস করতে হয়, রান্না করতে হয়, সেটা তো আমাকে শিখতে হবে। এখন আমি না শিখলে যুদ্ধক্ষেত্রে গিয়ে আমি কিভাবে শিখবো জিনিসটা? রাইট। মরিচের গুঁড়াও দিচ্ছেন, অল্প একটু নিয়ে যান। যতদিন থাকে, যতদিন থাকে। আচ্ছা। এটা কুচ্চা মাছ, এটা হচ্ছে যে বাইং মাছের মতো, যেটা বাই মাছের মতো দেখতে। এই ডিম সিদ্ধ করছি, পাখির ডিম। হ্যাঁ, বাঁশের ভিতরে পাখির ডিম। পাখির ডিম সিদ্ধ, ভিতরে ডিমটা দিয়ে বাঁশটাকে জ্বালাই যাবে। ওই যে ওখানে ও, ভিডিওতে উঠাবে। এই যে পাখির ডিম, বাঁশের ভিতরে প্রসেস করা হয়, কলা পাতার ভিতরে মাছ দিয়ে। মাছ দিয়ে তারপরে পাতুরি টাইপের হবে। পাতুরি টাইপের হবে। এই যে মাছটা চলে গেল কলা পাতার ভিতরে, আর মনে হয় পাতুরির আবিষ্কার এভাবেই হয়েছে। আর এই জিনিসটা আমরা রেস্টুরেন্টে যাই খাই, দাম দিয়ে কিনে। এটার নাম হচ্ছে আমাদের মোমের চুলা। চুলাটা আমাদের বহনের জন্য খুবই উপযোগী। মানে এইটা আপনারা হয়তো বা অনেক ছোট দেখতে পাচ্ছেন যে এতে কতবার রান্না করা সম্ভব। এটা যদি আমরা পরিপূর্ণ করে নিয়ে আসি, অন্ততপক্ষে আমরা 3 দিন পর্যন্ত এটা রান্না করতে পারবো। 3 দিন পর্যন্ত? হ্যাঁ, 3 দিন। এছাড়াও আমরা এই ব্যাগে আমাদের শুকনা যে মোম, সেগুলো আমরা ক্যারি করে থাকি। আবার এই আলোটা কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু আপনার উড়ে যাবে না, অল্প জায়গার ভিতর ভালো তাপ দেয় এবং আমাদের রান্নার জন্য খুবই উপযোগী। চকমকি পাথর, আর এটা যে কোনো একটা লোহার অংশ হইলেই চলে। আচ্ছা, পাতলা জাতীয়, যা এটার মাধ্যমে আগুনটা ধরবে। আর এটা হচ্ছে একটা আমাদের মেডিকেল সাবজেক্ট তুলা, যদি কাটা ছিঁড়া, যে এই একটি তুলা আমাদের সাথে সবসময় থাকে। এই যে জ্বলে গেছে, জ্বলে গেছে। ওয়াও। এবার এটা মোমের মতো করে আস্তে আস্তে জ্বলা। হ্যাঁ, মোমের চুলার ভিতরে আমরা দিয়ে দিলাম, এখানে আগুনের আস্তে আস্তে এবার জ্বলা শুরু হবে। ছোটবেলায় পড়তাম যে পাথরে পাথরে ঘষা লেগে আগুন ধরায়, তো ওই জিনিসটার
নতুন ভার্সন নতুন ভার্সন এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবগুলো হচ্ছে আমাদের সার্ভাইভাল কিটের আইটেম। আচ্ছা, আমি মিক্সারটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। এর ভিতরে আছে আমাদের চাউল, যেটা আমরা ম্যান ক্যারি করে থাকি আমাদের পিট্টোর ভিতরে যুদ্ধকালীন সময়, এবং এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ডাল আর লবণ আর হচ্ছে তেল আছে। যুদ্ধকালীন সময় একটা টার্গেট থেকে অন্য একটা টার্গেটে আমরা যাতায়াত করি, তো আমাদের ব্রেনকে সবসময় 360 ডিগ্রিতে অ্যাক্টিভ রাখতে হয়, যে আমরা সেখান থেকে এখানে এসেই যে আমার সব কিছু কালেক্ট করতে হবে ব্যাপারটা এরকম না। আমি আসলাম, আমার রাস্তার পাশে আমি সবজি পেলাম, তো সেখান থেকে আমি কিছু নিয়ে নিলাম। তুমি আসার পথে কোনো কিছু দেখলাম যে ছড়া দিয়ে আসতেছি, দেখলাম বড় সাইজের একটা ব্যাংক পাইলাম, আমি সেটাকে আমি নিয়ে নিলাম। এখানে এসেই আমার সব কিছু কালেক্ট করতে হবে, বিষয়টা কখনোই এরকম না। আপনারা পথের মাঝখানে আপনাদের খাবারগুলো কালেক্ট করে ফেলেন। হ্যাঁ, আমরা সবসময় সব কিছুর জন্য আমাদের অ্যাক্টিভ থাকতে হয়। তো আমি কিছু আসার পথে কিছু সবজি পেয়েছি, যেটা একসঙ্গে দিলে এটা হয়তো বা বেশি হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে, যেটা আমি পূর্বে রেডি করে রাখছি, যেটা নির্দিষ্ট টাইমে দিয়ে দেবে। এখন এটা একটু প্রথমে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিলে এটা একটু টেস্টটা একটু বাড়বে। তো যুদ্ধ করতে আসছি মানে যা কিছু খাবো এমন না, নিজের শরীরের প্রতি আমাদের যত্ন নিতে হবে। খাবারটা একটু টেস্টি হলে একটু ভালো লাগবে আমাদের, এই জন্য একটু টেস্টি করার জন্য একটু চেষ্টা চলছে। এবং আসার পথে একটা তেজপাতা গাছ ছিল, আমি কিছু তেজপাতা কালেক্ট করেছি, আপনাকে দেখাচ্ছি। এই যে একটা তেজপাতা, এই জঙ্গলে আপনি দেখতে পাবেন অ্যাভেলেবল এগুলো পাওয়া যায়, অনেক মশলা জাতীয় জিনিস অনেকগুলো পাবেন। এমনকি আপনি যে তেজপাতা কি আপনি মশলা হিসেবে খাবেন বিষয়টা এমন না। আপনি আসতেছেন, একটা পাতা আপনার কাছে আনকমন মনে হইলো, একটু ছিঁড়ে আপনি জিব্বায় দিলেন, দেখলেন আপনার কাছে ভালো লাগলো, আপনি আপনার কাছে একটা বেটার একটা টেস্ট মনে হইলো, আপনি ওইটা এর সঙ্গে অ্যাড করে দিলেন। মানে আপনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে খাবারটাকে একটু সুস্বাদু করা, মানে এই খাবার সুস্বাদু করার জন্য আপনারা আশেপাশে যে লতা পাতা পান, হ্যাঁ জি, সেখান থেকে যেটা লাগে সেটা আপনারা খাবার ইউজ করেন। যেহেতু আমরা বাড়িতে এখানে আমি যে শেডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুইজনের জন্য এই শেডটা বরাদ্দ। এটা এরকম শেডে আপনারা দুইজন থাকেন? হ্যাঁ, আমরা দুইজন থাকি, আমরা বলি বাড়ি বলেন। হ্যাঁ, বাড়ি আমাদের পেয়ার থাকে। তো আমরা বাড়ি থাকি, যেমন একজন এখন অপারেশনাল মুডে আছে আর আমি এখন অ্যাডমিন মুডে আছি, মানে আমি রান্না বাড়া করব। এটা হচ্ছে আমাদের দুইজনের প্যাকেজ, যে আমি রান্না করতেছি, সে অপারেশনাল কাজে ব্যস্ত আছে, আমরা রান্না হলে আমি অর্ধেক খাবো, অর্ধেক খেয়ে আমি আমার বাড়ির জন্য বাকি অর্ধেক রেখে দিব, এবং আমি আপনিও বাঁচবেন এবং আপনার বাড়িকেও বাঁচানোর দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানি দিয়ে দেবো। হ্যাঁ, পানি এরপর দিয়ে দিতে পারবো। আপনি অনেক যত্ন সহকারে রান্না করতে পারেন দেখতেছি। হ্যাঁ, অনেকে করে কি যে ধাপ করে অনেক বেশি ফেলে দেয়, সেটা তো হ্যাঁ না, আমাদের একটা চ্যানেল আছে। আচ্ছা, হ্যাঁ, আমরা রান্না বান্না করি বাসায়, তো এইজন্য একটু প্র্যাকটিস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মনে করিলাম যে আজকে আপনি আমার বাড়ি, ঠিক আছে? আমরা দুই বাড়িতে কিন্তু আমরা বাড়ি, আমরা সারভাইভ করব একই জায়গায়, জঙ্গলে, জঙ্গল ফুড খেয়ে। আমরা দুই বাড়ি, ঠিক আছে। এটা মনে হচ্ছে যে চিনি গুঁড়া চাল। হ্যাঁ, চিনি গুঁড়া চাল, রাইট। কারণ আমরা এই সব যুদ্ধের প্রস্তুতিমূলক হিসেবে আমরা ভালো চাউল বা ভালো ডাল এগুলো ব্যবহার করার চেষ্টা করি, কারণ আমরা চিনি গুঁড়া চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়। জি জি জি, কারণ যেন আমরা কম সময় যাতে কুইকলি সিদ্ধ হয়, যাতে কম খরচ ইয়ে হয়, এর জন্য। রাইট। মানে এটা এখানে যদি হচ্ছে দেখা গেল মোটা চাল ইউজ করতে, তাহলে এখানে মানে অনেক সময় লাগতো, অনেক হচ্ছে মোম পুড়তো। হ্যাঁ, তো আপনারা সবকিছু এমন ভাবে ইউটিলাইজ করেন যাতে সময় কমে আপনারা প্রপার খাবারটা ভালো মতো খাবারটা পান। রাইট রাইট, এই জিনিসগুলো আমরা জানতাম না। আর এখন এটা রান্না করতেছি, আমাদের যে রান্না করা খাবার খেতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমরা এর আগে আমরা সার্ভাইভাল করছি, তখন দেখা গেছে আমরা কাঁচা কাঁঠাল খেয়েছিলাম, কারণ তখন এমন একটা সময় ছিল যে, এখন আমরা হাইড আউটে আজকে সময় বেশি পাচ্ছি, আমরা যে সব সময় বেশি পাবো বিষয়টা কিন্তু এমন না। এই যে আমি এগুলো খাচ্ছিলাম, আমরা যখন হ্যাঁ, এগুলো বেত ফল। আমরা এমনি নরমালি চলাফেরার সময় কি করি, আমরা একটা চুইং গাম খাইলাম, স্নেক ফ্রুটের মতো লাগছে, ছোট মিনিয়েচার। আমরা আপনাকে দেখাচ্ছি যে আপনিও খাবেন? আমিও খাবো। অবশ্যই। যে বেত ফল, হ্যাঁ, চামড়া ফেলে দেন। ও টক, হালকা টক, এরপর আপনার সুপারির মতন আমলকি টাইপের, টক টক আমলকি টাইপের একটা ফ্লেভার, ঝাঁঝালো। এটা হচ্ছে উপরের খোসা আর এটা ভেতরের ফল। জাল উঠে গেছে, তো নাড়াচাড়া দেবো, নিচে না হলে লেগে যেতে পারে। আচ্ছা, এগুলো আপনারা চিনবেন কি না, এটা হচ্ছে আমরা বলি বেলে শাক, তারপর এটা হচ্ছে সরিষা ফুলের শাক, আর একটা এর ভেতর একটা আছে হেলাঞ্চে শাক। তো বিভিন্ন প্রকার শাক যেটা অ্যাভেলেবল সেটা আপনারা খেতে হ্যাঁ, তবে এটা শাক বিভিন্ন প্রকার আছে পাহাড়ে, কিন্তু কোনটা কেমন এটা কিন্তু আপনার টেস্ট করে আনতে হবে। আপনি যে শাকের মতো দেখলেন, আপনি নিয়ে আসলেন, সেটা কিন্তু হবে না। অনেক শাক কিন্তু আছে যে অনেক তেতো,
তো সেটা আপনি ওই শাক তো নিজে তো খাবার উপযোগী না, বরং ওকে যার সঙ্গে মিক্স করবেন সেই খাবারটাকে নষ্ট করে দিবে। এর জন্য আপনার শাক তোলার আগে অবশ্যই শাকের পাতাটা আপনি টেস্ট আগে করে থেকে নেবেন। টেস্ট করে করে হ্যাঁ, সবকিছু অবশ্যই utilize অবশ্যই করতে হবে। ছোট ছোট করে কেটে দিব। এখানে রান্না মোটামুটি ডান, এখন এটা টেস্ট করার পালা। হ্যাঁ, এখন আমাদের এটা পরিবেশনের পর্ব। সো এই হচ্ছে সার্ভাইভাল ফুড। বিসমিল্লাহ, ল্যাটকা খিচুড়ি, রাইট। অসাধারণ, মজা, খুবই টেস্টি কিন্তু। I'm not kidding. Seriously মজা। আচ্ছা, আমি আর একটা আপনাদের চামচ হ্যাঁ, ঢাকার অনেক রেস্টুরেন্ট থেকে ভালো। মানে এখানে হচ্ছে ওই যে চিনি গুঁড়া চাল দিছে তো, ফ্লেভারটা খুবই নাইস এবং ল্যাটকায় গেছে, ল্যাটকা খিচুড়ির মতো। এবং আপনি যে পাতাগুলো দিচ্ছেন, এই পাতাগুলোর ফ্লেভার কারণে মানে ভেরি নাইস ফ্লেভার রিলিজ হচ্ছে ওগুলো। মানে আমি কখনো কল্পনাও করিনি এত ভালো হবে। আরে হোয়াট, এই যে আমরা কথা বলতে বলতে এসে চামচ। হ্যাঁ, এখানে তো মানে লোক বেশি, এখন তো একটা চামচ যথেষ্ট নয় আপনাদের সবার জন্য। আরে ভাই, আমাদের সার্ভাইভাল যে আমরা এদিকে কথা বলতে বলতে এদিকে চামচ বানানো ডান। দেখেন চামচের শেপটা দেখছেন, একদম সুন্দর। এটা 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 মনে হচ্ছে এরকম যে আসলে এটা অনেক সবজি টবজি দিয়ে অনেক কিছু দিয়ে একদম হ্যাঁ এরকম ওরকম টাইপের। মানে সকালে কিন্তু বাসায় রান্না করে খাওয়া যায় না, এটা একদম সেম প্রসেস। সবজি খিচুড়ি রান্না করা। এখন আমরা কি দেখবো? হ্যাঁ, এখন আমরা দেখব যখন আমরা কমান্ডো টহল পেট্রোল করি, কোনো একটা জঙ্গল দিয়ে যাই, বিশেষ করে রাতের বেলা, তখন যখন যদি আমরা দেখি যে কোনো সাপ বা কোনো কিছু সেখানে, যে সেটাকে আমরা কিভাবে ধরি এবং সেটা প্রসেসটা কিভাবে করি আর কি। আপনার হাটেন হচ্ছে রাতের বেলা? জি। আচ্ছা, আর দিনের বেলা আপনার? দিনের বেলা আমরা হাইড আউটে থাকি। হাইড আউটে থাকেন, আর রাতের বেলা মেইনলি আপনারা মুভমেন্ট গুলো করেন? রাতের বেলা আমরা টহল করে থাকি। বাট আমরা একটা ডেমো দেখবো এখন, আপনাদের সাপ ধরার একটা ডেমো দেখবো আর কি। আচ্ছা, সর্বপ্রথম একটা সাপ ধরার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে একটা ওয়াই স্টিক। ওয়াই স্টিকটা দিয়ে সর্বপ্রথম আমরা একটা সাপের এই যে এইভাবে তার মাথাকে আমরা রেস্কিউ করবো হালকা করে, দেন তারপরে কি আমরা ধরবো, সাপটাকে ধরলাম। ওয়াও, কি বিশাল বড় সাপ। হ্যাঁ, সাপ ধরার পরে আপনারা কিভাবে খান? মানে সাপ তো মানে আমি জানি না, আমরা কখনো খাই নাই। তো সাপ প্রসেস করেন কিভাবে, এটা একটু বলেন আমাকে। সাপ প্রসেস করার সর্বপ্রথম নিয়মটা হচ্ছে আমাকে দেখতে হবে সাপটা কত বড়, ঠিক আছে? সাপোজ সাপটা যদি মনে করেন 8 ফুটের হয়, তাহলে সাপের মাথা থেকে এবং সাপের লেজ থেকে ঠিক সমপরিমাণে আমরা তত ইঞ্চি, মাথা থেকে 8 ইঞ্চি এবং লেজ থেকে 8 ইঞ্চি সম্পূর্ণ কেটে ফেলে দিব। মানে সাপ যদি 8 ফুটের হয় তাহলে আপনারা মাথা থেকে এবং লেজ থেকে 8 ইঞ্চি করে ফেলে দেবেন? জি, 8 ইঞ্চি করে ফেলে দেব। এবং এরপরে সাপের যে উপরে যে চামড়াটা দেখতে পাচ্ছি আমরা, এইটা চাকু দিয়ে কেটে সম্পূর্ণ চামড়া তুলে ফেলে দিব। তাহলে কি এটা দেখতে কি বাইম মাছের মতো মনে হয়? সঠিক, বাইম মাছের মতো অনেকটা দেখতে লাগবে। এবং তারপরে সাপটা আমরা কুচি কুচি করে কেটে তারপরে রান্না করে খাবেন। আচ্ছা আচ্ছা, মানে সাপে তো এটা বিষ থাকে, আমরা শুনি যে বিষ টিষ থাকে এগুলো, তো এইগুলোর ক্ষেত্রে আপনারা এটার জন্যই তো আমরা সাপের মাথা থেকে 8 ইঞ্চি এবং সাপের লেজ থেকে 8 ইঞ্চি এই জন্য বিষাক্ত পাটটাই সাপের মাথার অংশে এবং সাপের লেজের অংশে থাকে। এটা সর্বপ্রথম আমরা সাপের সাইজ অনুযায়ী এটা আমরা কেটে ফেলে দেব। এটা সমান আকার না, কোন না অজগর। এটা মানে 7-8 মাস বয়স হবে। ছবি তুলে দে, পেছনে কেউ নাই, ভিডিও হচ্ছে, ছবি থেকে বড় জিনিস। আপনি ক্যামেরাটা কালকে দেন, কিচ্ছু হবে না ভাই। কিচ্ছু হবে না। ও মাই গড, হাতে ধরেন, হাতে ধরেন, হাতে ধরে এই ও মাই গড, এটা ধরা যাবে না। মাফলারের মতো লাগছে, এই মনে হচ্ছে গলা চিপে ধরতেছে। এদিকে তাকান, এদিকে তাকান ভাই, মাফলার। ও মাই গড, মেলি তুমি বন্ধু অনেক সাহসী। আমি তো সাহসী না, আমার মনে হচ্ছে গলা চেপে ধরতেছে। মানে সাপ দেখলে আমার গায়ের ভিতরে এই যে হয় না, ওই জিনিসটা করে। বলেন ভাবি, সাপ দেখে আপনার ফিলিংস বলেন। ফিলিংস হচ্ছে আল্লাহর সৃষ্টি দেখে ভয় কাজ করতেছে, আর এই ভয় কাজ করতেছে যে আল্লাহ মাফ করুক কবরের আযাব থেকে সবাই। অনেক মজা। সার্ভাইভাল অনেকক্ষণ খাইনি তো, ওর যে অবস্থা দেখতেছি আমার মনে হয় আর 5-7 ঘন্টা খাবার না দিলে শিয়াল আগে ওই খাবে। অফিসের বই সবার আগে শিয়াল খাবে। আচ্ছা, এই বাসের ভিতরে কি
এটা হলো খিচুড়ি। বাঁশের ভিতরেও খিচুড়ি রান্না হচ্ছে, আর এদিকে মাছ, বারবিকিউ, এবং এখানে মনে হচ্ছে একটা পাখি। প্লেট অথবা কোনো কিছু রাখার জন্য ব্যবহার করে থাকি। ও, এবং এই জিনিসটা খাওয়া যায়। আচ্ছা। এটা সার্ভাইভালের সময় এটা কাঁচাও খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়। ও, সার্ভিং হবে এখন পাতুরি। মানে এই মাছের পাতুরি আমরা রেস্টুরেন্টে যেয়ে খাই টাকা দিয়ে, আর এখানে অ্যাকচুয়ালি সার্ভাইভাল ফুড। প্লেটিংটাও মাশাআল্লাহ একদম সেই প্লেটিং, ন্যাচারাল প্লেটিং। এই যে বন্ধুরা, মিশেলিন স্টার। ও এটা মাছ, ভাবি এটা মাছ। প্লেটিংটা দেখছো? মজা। এটাতে রাখতে পারেন স্যার। ওয়াও, এটা ট্রে। ওয়াও, সবকিছু কিন্তু এখান থেকে কেটে কেটে সবকিছু তৈরি করা। এই যে আশেপাশে যা মাছ পাওয়া যায়, পাঁচমিশালি মাছ। গ্লাস দিছে। আরে গ্লাস, সেই সিদ্ধ মাছ, সিদ্ধ মাছ, শুধু লবণ দেয়া সিদ্ধ মাছ এমনি খাওয়া যায়। লবণ, মরিচ, হলুদ সবই দিছে, আমাদের জন্য সবই দিছে। শুধু লবণ দিই, বাট ওনারা শুধু লবণ আর তেল আর কিছু দেয় না। না। ওনারা বললো যে মাঝে মাঝে অল্প অল্প লবণ, তারপর হচ্ছে মরিচ, এগুলো জিনিস থাকে। যদি শেষ হয়ে যায় শুধু লবণ দিয়ে খাই, আর যদি কোনো কিছু মানে ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে আর কি। পাখি, জি, কোয়েল পাখি এটা। কোয়েল পাখি। এটা পাখি ফাঁদে পড়ছিল আর কি। এটা ব্যাঙও পড়ছে, তুমি চাইলে ব্যাঙও খাইতে পারো। যে পাখিটাকে ছুলে ফেলছে আর ভিতরের ইয়াগুলো ফেলে দিছে। আর ভিতরে কি এটা কি কাঠের স্টিক? পাখি পোড়ানো পাখি অ্যাজ ইউজুয়াল। সেই ভাইরা বলছে যে ওনারা যখন সার্ভাইভালে থাকে, বাইরে আউটে থাকে, তখন অ্যাকচুয়ালি এগুলা ওনাদের জন্য মনে করেন ড্রিম ফুড। ওনারা জাস্ট লবণ আর নরমালি আপনার সরিষার তেল, দ্যাটস ইট। আর আমরা যাতে একটু খেতে পারি, আমাদের জন্য কিছু নিয়ম ওনারা শিথিল করছে। রাইট, মানে এক্সট্রিম সার্ভাইভাল যেই ফুডগুলো সেগুলো আমরা ট্রাই করতেছি না আর কি, অনেকটা এরকম। এই খিচুড়িটা যদি রেস্টুরেন্টে বিক্রি করতো তাহলে এটার নাম দিতে হচ্ছে ব্যাম্বো খিচুড়ি, এবং এটার দাম নর্মাল খিচুড়ির থেকে বেশি হতো আর কি। মানে সার্ভাইভাল ফুড হচ্ছে এখানে, কিন্তু এটা ফ্যান্সি নাম হচ্ছে ব্যাম্বো খিচুড়ি। বিসমিল্লাহ। স্মোকি ফ্লেভার, একদম কয়লার ফ্লেভার, স্মোকি, একদম নাকে যায় হিট করছে। কয়লার যে স্মেলটা, আর বাঁশেরও একটা ইয়া লাগতেছে, মানে বাসা যে করা হয়েছে। বাম্বু চিকেন যখন রেস্টুরেন্টে খাইছি, তখন কিন্তু এরকম কয়লার ফ্লেভার না আসে না না, ফ্লেভারটা কিন্তু আসে না। এর একদম কয়লার এটা ফ্লেভার, একদম স্মোকি কয়লার ফ্লেভার পুরো একদম। এটা অ্যাকচুয়ালি অথেন্টিক ভাবে রান্না হয়েছে তো। এটা দুইটা দুই রকম মজা, খেয়ে দেখো। একদম স্মোকি। স্মোকি না? এই যে ফ্লেভারটা, এটা স্বাভাবিক রান্নায় এই ফ্লেভারটা আনা সম্ভব না। মজা আছে অনেক। টাকা দিয়ে ওরা কিনতে পাবেন না। রাইট, আমরা যে ব্যাম্বো চিকেন বা ব্যাম্বো খাই, ওইখানে এরকম ফ্লেভার আসে না। ছোটবেলা আমরা আলু পুরে খাইতাম না, কলার মধ্যে আলু ঢুকাই দিতাম। হ্যাঁ, ওইটার ফ্লেভার, ওইটার ফ্লেভার। এটা ব্যাং, ঠিক আছে, মনে কর ব্যাংটা পড়লে এর ভিতরে চলে যাবে। ও আচ্ছা, এর ভিতরে চলে যাবে, উঠতে পারবে না। এখানে ঢুকলে আর বেরোতে পারবে না। হ্যাঁ, এই ক্যানটা অনেক সময় আমরা সাথে করে নিয়ে আসি পানির ক্যারি করার জন্য। অনেক সময় আশেপাশে হয়তো জিনিসগুলো পড়ে থাকতে পাওয়া যায়, তো তখন এগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এই ফাঁকটা আমরা প্রস্তুত করি। আচ্ছা, তো এটা ডিটেল প্রস্তুত প্রণালীটা হচ্ছে উনি আপনাদেরকে বর্ণনা করবেন। তেলের ডামটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটা কাঠির মাধ্যমে একটা পেঁয়াজ দিয়ে যাতে করে সুতাটা না আসে, মুখটা লাগাই দেওয়ার পরে ফুল টেনশনে নিয়ে যাবো। এটা কীভাবে খাবে, এই যে অল্প একটু জাস্ট এখানে একটু টাচ করে, বা কোনো কিছু খেতেছে বাড়ি জাতীয় কোনো কিছু, কোনো মুরগি যদি খাওয়ার জন্য আসছে, তখন এই ওইটা কিছু হলে অটোমেটিক দিছে। ও, এর ভিতরে মুরগি যখন ঢুকে যাবে তখন ও অটোমেটিক্যালি পড়ে যাবে। পাখি ঢুকলে পড়ে যাবে। পাখি, কাঠবিড়ালি, খরগোশ, ইঁদুর, মানে যাই কিছু ঢুকে না কেন ওটার ভিতরে ঢুকে পড়ে যাবে। ওকে, বুঝতে পারছি। ছোট একটা ঘর আছে ওখানে। হ্যাঁ, ছোট একটা ঘর আছে। আমরা ছোট্ট ঘরের মধ্যে মুরগি দিয়ে রাখে, মুরগিটা বা ওর খাবার দিয়ে রাখি, আর এই পাটটা আমরা উঠে রাখি। আচ্ছা, মুরগিটা খাওয়ার জন্য যখন ওই যে ওই প্ল্যাটফর্মে পা দেয় বা প্রেসার পড়ে, তখন এই রডটা সামনে চলে যায়, এই যে এরকম। আচ্ছা, তখন এটা পড়ে যায়, এটা এখান থেকে এক্সিট হয়ে যায়। মেইনলি এইটা যত কিছুই দেখছেন না কেন, সেগুলো সব কিছু ট্রেনিং এর পারপাসে ফাঁদ পেতে রাখা হয়েছে। এগুলো ট্রেনিং এর পরে ওনারা ছেড়ে দেয়। যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমরা সংগ্রহ করে খেতে পারবো। মূলত সেগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, এবং হচ্ছে এই সমস্ত আইটেমগুলো খেলে আমাদের কোনো সমস্যা হবে না, এবং যদি কখনো আহত হয় তাহলে এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে সেখানে নিরাময় করি। স্বাভাবিক দেখেন যে আপনার যে সমস্ত আইটেমগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে লোকালয় ছেড়ে পাহাড়ে কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। এটা সব আমাদের এখানে ছড়া আছে নিচে,
ছড়া থেকে আমাদের প্রয়োজনীয় খাবার দাবার যেটা মাছ, আমাদের কিছু নেট আছে, গর্ত থাকে, ছোট ছোট গর্ত, গর্তের মধ্যে বিশেষ করে কুইচাগুলো থাকে, কাঁকড়া থাকে, যেটা আপনাদেরকে এখানে দেখানো হয়েছে। আমরা যদি দেখতে চান তাও আমরা ছড়ার মাধ্যমে ধরে দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা। যে সমস্ত ফলগুলো পাখি খায় এবং হচ্ছে বানর খেয়ে থাকে, সে সমস্ত ফল আমরা একদম নির্দ্বিধায় খেতে পারবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মূলত আমাদের পানি সংগ্রহ করার একটা পদ্ধতি। তো গাছটাকে সম্পূর্ণ ঢেকে দেওয়া আছে এবং লাইন করে দেওয়া আছে যাতে এখান থেকে এখান থেকে এসে পানি পাশে জমা হয়। জি, এখন হচ্ছে বারবিকিউ হচ্ছে। এটা বারবিকিউ সল্ট দিয়ে মেরিনেট করা আর কিছু না, সল্ট এন্ড তেল। আচ্ছা, এক্সট্রিম সিচুয়েশনে আমরা যখন যেয়ে পড়বো, যখন আমাদের কাছে যে খাবারের রসদ থাকবে বা অন্যান্য হালাল যেটা বলতে আমরা বুঝি, এটার কোনো সাপ্লাই বা কিছু থাকবে না, ওইরকম এক্সট্রিম সিচুয়েশনে জীবন বাঁচানোর জন্য মূলত এই ধরনের সিচুয়েশন বা পরিস্থিতিগুলো আমরা ক্রিয়েট করি। তো আমরা যেহেতু এখন প্রশিক্ষণের ভিতরে আছি, প্রশিক্ষণের সুবিধার্থে তখন কিভাবে জিনিসটা ধরতে হবে বা প্রিপেয়ার করতে হবে শিয়ালটা, এইটার প্রশিক্ষণের জন্য আমরা এই জিনিসটা বানিয়েছি। এখন ট্রেনিং পারপাস, এই ট্রেনিং পারপাসের জন্য আমরা সাপটা জঙ্গল থেকে ধরেছি, এটা আমরা আবার সেই জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আমরা এখন এটাকে খাবো না। আমরা এখন যাচ্ছি সৈনিক মেসে, সৈনিকদের খাবার কিভাবে রান্না করা হয় এবং কিভাবে প্রসেস করা হয় সেটা দেখার জন্য। ওয়াও, আমি সুপার এক্সাইটেড এটা দেখার জন্য। সো চ্যালেঞ্জ যাই। একদম যদি সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমি তো আপনার ভিডিওতে অনেক বছর ধরে আছি। হ্যাঁ, লাইভগুলো ভিডিওতে আমি আসি, তার মধ্যে এটা মানে আমার হিসাবে বেস্ট বলবো আর কি। মানে বেস্ট কেন এই ক্ষেত্রে, মানে প্যারা কমান্ডোদের ট্রেনিং, মানে এই টাইপের ভিডিও যে কখনো আমরা থাকতে পারবো বা মানে কখনো করতে পারবো, দেখতে পারবো, এটা আসলে ইম্পসিবল ছিল। ইভেন এই প্যারা কমান্ড রিলেটেড এই যা কিছু দেখছি, আমি কখনো ইউটিউব বা ফেসবুক কখনো এই রিলেটেড কোনো কিছু দেখিনি, এত ডিটেইল আমি কখনো দেখিনি। এখন আপনারা দেখলে দেখতে পারেন, আমার জানা নাই বাংলাদেশ আরবি সম্পর্কে। সৈনিকদের রাতের খাবার হচ্ছে মুরগির মাংস, ফ্রেশ হিসেবে থাকবে। আমরা এটা সংগ্রহ করেছি, কিছুক্ষণ পরে এটাকে প্রসেস করা হবে। মানে এটা প্রতিদিনই কি সংগ্রহ করে ফ্রেশটা আমরা প্রতিদিনই সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা, মানে কোনো ফ্রোজেন না? কোনো ফ্রোজেন না। এটা মিট হতে পারে, গরু মাংস হতে পারে, মুরগির মাংস, মাছ এবং প্রতিদিনই রান্না, প্রতিদিনই আনা হয়। আর এই জায়গায় একটা ফ্রেশ কাটিং পয়েন্ট আছে, এখানে এই যে জবাইকৃত মুরগিগুলো এখানে মানে প্রসেস করা হবে আর কি। এটা হচ্ছে আমাদের যে সৈনিক আছে, সৈনিকদের জন্য এখানে রান্না করা হয়। এটাকে নরমালি আমরা সৈনিক মেস হিসেবে জানি। আচ্ছা, এটা হচ্ছে সৈনিক মেসের কুক হাউস। প্রথমে হলুদ মরিচ দিয়ে ফ্রাই করছি, ফ্রাই করে রাখলাম, রাখার পরে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ দিছি, হলুদ মরিচ দিয়ে মশলা করছি মাছ পাকানোর জন্য। ঝোল আলাদাভাবে রান্না, আবার মাছ ভাজা আছে, এটা ঝোলে ঢেলে দেবেন। হ্যাঁ হয়ে যায়। ধনিয়া পাতা ছিটাই দিচ্ছে উপরে, খুবই নাইস একটা ফ্লেভার আসছে। এখানে হচ্ছে ছোলা ভুনার জন্য মশলাটা ভুনা করতেছেন, তারপরে এই ছোলাটা এর ভিতরে দিয়ে দেবেন। সেই আমাদের এই যারা রান্না করে তাদের মূলত টিম লিডার হিসেবে একজন সার্জেন্ট দায়িত্বে থাকেন। তার দায়িত্ব হচ্ছে 3 বেলা কী রান্না হবে, কীভাবে রান্না হচ্ছে, এই জিনিসগুলো মেনটেন করে সে। আর এটার তদারকি করার জন্য তার উপরে একজন জুনিয়র কমিশন অফিসার থাকে, তার উপরে একজন অফিসার থাকে। এই টোটাল টিমের কম্বিনেশনে হচ্ছে এই প্রতিবেলা রান্নাটা করা হয়। আর এই খাবারের কোয়ালিটি কেমন হচ্ছে এটা ইন্সপেকশন করার জন্য আমাদের ইউনিটের জেসিও বা অফিসার যারা ডিউটিতে থাকে প্রতিবার হচ্ছে একবেলা করে চেক করে যায়। এতে করে যদি খাবারের কোনো সমস্যা থাকে, টেস্টে কোনো সমস্যা থাকে, তাৎক্ষণিকভাবে এটা কারেকশন করা হয়। আর এছাড়াও আমাদের ডিভিশনে ডিউটি জেসিও বা ডিউটি অফিসার নামে 2 জন থাকে, তারা এনি টাইম এনি ইউনিটে গিয়ে হচ্ছে খাবার টেস্টিং করে তারা রিপোর্ট দেয়। আচ্ছা, তো এই জন্য আমাদের খাবারের মানে টেস্টটা আসলে মেনটেন করা ছাড়া অন্য কোনো ওয়ে নেই। খাবারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হয় না। কম্প্রোমাইজ করা হয় না। আদা এবং রসুন, মরিচ, কে দিলেন? জিরা। খাবারগুলো রান্না হয়ে আসার পরে এখানে রেখে দেওয়া হয়, তারপর এখান থেকে সার্ভিং হয় আর কি। এখানে হচ্ছে মেনু দেওয়া আছে। সকালের নাস্তা হচ্ছে রুটি, ঘন ডাল, সিদ্ধ ডিম, রং চা। টি ব্রেকে সুজির হালুয়া, রং চা। দুপুরের খাবার হচ্ছে ভাত, মাছের কারি, সবজি, ডাল। আর রাতের খাবার হচ্ছে ভাত, মুরগির মাংসের কারি, সবজি এবং ডাল। আমরা যে সকালে মাছটা দেখছি সেটা দিয়ে মানে দুপুরের খাবারটা হবে, এবং মুরগি যেটা রান্না করতেছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে রাতের খাবার।
সো দুপুরবেলা মাছ, রাতের বেলা মুরগি। সো এরকম মানে এক এক দিনের মেনু এক এক রকম হয়। ভাই এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই দুটো টেবিলে মূলত ডিউটি জেসিও যে থাকে এবং ডিউটি অফিসার যে থাকে এই দুজনের জন্য হচ্ছে এখানে টেস্টিং রাখা হয়। পুরো 3 বেলায় যখন খাবার রান্না হয় খাবারের পরে টেস্টিংটা রাখা হয়। তো প্রতিদিন হচ্ছে ডিউটি অফিসার যে থাকে সে এটা টেস্টিং করবে, ডিউটি জেসিও টেস্টিং করবে। এখানে আমাদের কিছু রেজিস্টারও রাখা আছে, তাদের মতামত যদি ভালো খারাপ যায় হয় এখানে এটা লিখে রাখে এবং তাদের যে রিভিউ সে অনুযায়ী পরবর্তীতে যদি খাবারের কোয়ালিটি আর উন্নত করা যায় বা কোনো কিছু করা সম্ভব এটা করা হয়। ও আচ্ছা, মানে এটা রিভিউ পারপাস, এটা রিভিউ করে আপনাদের মতো ফুড ব্লগার হচ্ছে আমাদের ডিউটি অফিসার ডিজি তারা হচ্ছে ফুড ব্লগিং করে এসে। ওকে, তো আমাদেরকে বলতেছে ভাই যে এখানে বসে আজকে একটু খাবার টেস্ট করে দেখার জন্য। টেস্ট করে দেখেন, কোয়ালিটি রিভিউ দেখি। ওনারা চামচ দিয়ে মাছ খাচ্ছে, যেটা আমরা পারবো না, এই জন্য আমি হাত লাগাই দিচ্ছি। বিসমিল্লাহ। অনেক পরিসরের রান্না একসাথে করলে যেরকম একটা ফ্লেভার আসে না মজার, যদি আপনারা যে খানা বাড়িগুলোতে যেই খান ওরকম টাইপের মজা। মাছের ঝোলটা ঝাল এবং একটা মরিচের ফ্লেভার আসতেছে, মানে কাঁচা মরিচের ফ্লেভার। মাছটা তো মিষ্টি মিষ্টি, একদম ফ্রেশ না? ঝাল ঝাল ঝোল, ঝোলটা দিয়ে ডিপ করে খা। ঝোলটা ঝাল, মাছ অনেক ঝাল তো, অনেক ঝাল, ভালো ঝাল, ভালো মজা। আচ্ছা ভাই, প্যারা কমান্ডো মানে এটা কি প্যারাটা কি? প্যারাটা মেইনলি এসেছে প্যারাশুট থেকে। ও আচ্ছা, প্যারাশুট কমান্ডোটাকে সংক্ষেপে বলা হয় প্যারা কমান্ডো। আচ্ছা। আর আমরা যেহেতু আমাদের কমান্ডো কোর্সটাতে হচ্ছে আমরা কমান্ডো রিলেটেড ট্রেনিংটা করি 5 মাস, আর 1 মাস হচ্ছে আমাদের প্যারা ট্রেনিংটা আমরা করি। আচ্ছা, এই জন্য দুইটা মিলিয়ে হচ্ছে প্যারা কমান্ডো। জিনিসটা এমন না যে বন্দুক একটা তোমার হাতে ধরা দিল, যায় দাম দাম করে গুলি টুলি করে লোক বের করে নিয়ে চলে আসলাম, জিনিসটা এরকম। ওই যারা যে ডাকাত যারা ওরাও তো পিস্তল চালাতে পারে, কিন্তু তারা কিন্তু ট্রেন না। আর ভাইয়াদের কাছেও পিস্তল দেয়, কিন্তু ভাইয়ার কাছে ট্রেন। এটা হচ্ছে ডিফারেন্স আর কি, অ্যাকচুয়ালি যে প্রশিক্ষিত আর অপ্রশিক্ষিতর ভিতরে ডিফারেন্সটা। সো আমরা খুবই মানে থ্যাঙ্কফুল যে আমাদেরকে এখানে আসার পারমিশন দেওয়া হয়েছে। আমরা যে এই এক্সপিরিয়েন্সগুলো মানে নিতে পারলাম, মানে নিজেরা সামনে দাঁড়ায় দেখতে পারলাম, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সো এটা আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা লাইফ টাইম অপরচুনিটি এবং লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল, যেই এক্সপিরিয়েন্সটা আমরা কখনোই কোনো দিনই ভুলতে পারবো না। আমরা আসলে থ্যাঙ্কফুল বাংলাদেশ আর্মি, প্যারা কমান্ডো এবং আমাদের সাথে যারা ছিলেন সবার প্রতি। সো থ্যাংক ইউ সো মাচ, এবং থ্যাংক ইউ আপনাদেরকেও যারা আমাদের ভিডিও দেখতেছেন, কারণ আপনারা যদি আমাদের ভিডিও না দেখতেন তাহলে এখানে আসার অপরচুনিটি আমাদের লাইফ টাইমে পেতেন না। সো থ্যাংক ইউ সো মাচ। আবার নেক্সট ব্লগ ইনশাল্লাহ দেখা হবে। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।